আসসালামু আলাইকুম। ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সশস্ত্র বাহিনীর কঠোর নিয়মানুবর্তিতা ও পেশাদারিত্ব বজায় রাখলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কখনোই হুমকির মুখে পড়বে না। জনগণের সাথে সরকার প্রধানের যাতে দূরত্ব তৈরি না হয় সেভাবে নিরাপত্তা কৌশল নিতেও পিজিআর সদস্যদের প্রতি নির্দেশনা দেন সরকার প্রধান। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআরের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। রিপোর্ট করছেন হাসান মাহমুদ। পিজিআরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন পিজিআরের কোয়ার্টার গার্ড পরিদর্শন ও পরিদর্শন বইতে স্বাক্ষর করেন সরকার প্রধান। পিজিআর সদর দপ্তর চত্বরে বৃক্ষরোপণ করে দোয়ায় অংশ নেন প্রধানমন্ত্রী। অফিসার ও জেওসিদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন সরকার প্রধান। পরে শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে প্রীতিভোজে অংশ নিয়ে অতিথিদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রীতি অনুযায়ী পিজিআর সদস্যদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেকও কাটেন সরকার প্রধান। পিজিআরের পক্ষ থেকে এ সময় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় শুভেচ্ছা স্মারক। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে শাহাদাত বরণকারী ৫ পিজিআর সদস্যকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। ৮১ সালের ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বরণের সময় কর্তব্য পালনরত পিজিআরের কয়েকজন সদস্য শহীদ হয়েছিলেন। আজকের এই দিনে আমি পিজিআরের সেই সকল শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আল্লাহর দরবারে তাদের মাগফিরাত কামনা করছি। স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে বাহিনীগুলোর দেশপ্রেম ও পেশাদারিত্বকে ধারণ করে কাজ করার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ড্রোন যুদ্ধ কিংবা তথ্য যুদ্ধ, এসব নতুন নতুন ক্ষেত্রগুলো কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। এইসব বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় শুধুমাত্র পিজিআরই নয়, প্রতিটি বাহিনীকেই আধুনিক এবং সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। সরকারি কর্মসূচি সহ বিভিন্ন আচার অনুষ্ঠানে জনগণের সাথে সরকার প্রধানের সম্পর্কের দূরত্ব যাতে তৈরি না হয় সেভাবে নিরাপত্তা কৌশল নিতেও পিজিআরকে নির্দেশনা দেন সরকার প্রধান। পিজিআরের কাজটি অবশ্যই চ্যালেঞ্জিং, কারণ রাষ্ট্রঘোষিত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা প্রদানের পাশাপাশি রাষ্ট্রীয় বিভিন্ন আনুষ্ঠানিকতার দায়িত্ব পালন করাও আপনাদের অন্যতম কর্তব্য। আপনাদের প্রতি আমার আহ্বান, নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি জনগণ যাতে নিজেদেরকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরে আমার আস্থা এবং নির্ভরতা বজায় রাখতে চাই। নতুন বিশ্ব বাস্তবতায় সশস্ত্র বাহিনী সহ বিশেষায়িত বাহিনীগুলোকে যুগোপযোগী ও আধুনিকায়ন করার আশ্বাস দেন সরকার প্রধান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, বর্তমান বিশ্বে নিরাপত্তার ধারণা দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রচলিত নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি সাইবার হামলা, কৃত্রিম বুদ্ধিমত্তা তথা আধুনিক প্রযুক্তির অপব্যবহার এবং বিভিন্ন ধরনের হাইব্রিড নিরাপত্তা হুমকি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তি নির্ভর সক্ষমতা বৃদ্ধি, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ, কার্যকর কৌশল ও সার্বক্ষণিক প্রস্তুতির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন রাষ্ট্রপ্রধান। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআরের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীর সকালে তিনি এসব কথা বলেন। পরিবর্তিত বৈশ্বিক নিরাপত্তা কৌশলের সাথে তাল মিলিয়ে নিজেদের গড়ে তুলতে পিজিআর সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। সরকারি যে কোনো অনুষ্ঠানের প্রচারে ব্যবহৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে প্রচারণামূলক উপকরণের নকশায় অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তুকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সকালে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রের নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে 3D কিংবা অন্য কোনো আঙ্গিকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না।
পাশাপাশি প্রচারণামূলক উপকরণের নকশা এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই স্মারক ডাকটিকিটের উদ্বোধন করা হয়। 10 টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিটের সঙ্গে একটি উদ্বোধনী খাম ও 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও প্রকাশ করা হয়। এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শহীদুল হাসান উপস্থিত ছিলেন। 6 জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ প্রতি বছর বিশেষ স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড প্রকাশ করে থাকে। দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের তদন্ত চলছে। তদন্ত দলের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। আমাদের এখানে যে ইনভেস্টিগেশনটা চলমান আছে, আমাদের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ নাই। তদন্ত সংস্থা স্বাধীনভাবে তদন্ত করছে। যদি আওয়ামী লীগের বিরুদ্ধে সংগঠন হিসেবে প্রাথমিক অভিযোগ প্রমাণিত হয়, তারা আমার কাছে রিপোর্ট সাবমিট করলে প্রয়োজনীয় ব্যবস্থা আমি নিব। ট্রাইব্যুনালে আমাদের একই আইন আছে, আওয়ামী লীগের সংগঠনটিকে ব্যান করে দেওয়ার বিধান আছে। এ যেন ঘোড়ার আগে গাড়ি জোতা। ঢাকার শাহবাগে সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের ভবন নির্মাণ কাজ কবে শেষ হবে তা নিশ্চিত করে কেউ বলতে না পারলেও লিফট, স্ক্যালেটর, এসি সহ আনুষঙ্গিক যন্ত্রপাতি কিনে ফেলেছে গণপূর্ত অধিদপ্তর। ফলে এসব যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে যেমন বাড়ছে খরচ, তেমনি রয়েছে নষ্ট হয়ে যাওয়ারও শঙ্কা। অথচ 6 বছরেও শেষ হয়নি নতুন ভবন নির্মাণ কাজ। প্রকল্পের মেয়াদ বাড়ানোর সাথে সাথে নির্মাণ খরচ বেড়েছে প্রায় 100 কোটি টাকা। উবাইদুল্লাহ মামুনের 2 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের পাশ ঘেঁষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাবলিক লাইব্রেরির ভেতরে প্রবেশ করলেও অন্যরকম ভালো লাগা কাজ করত। প্রাচীন নির্মাণ শৈলী, সিঁড়ি, বসার জায়গা, গাছপালায় ঘেরা ছিল গ্রন্থাগারটি। এটিকে আধুনিক ও বড় পরিসর করতে 2021 সালে 524 কোটি টাকা খরচে প্রকল্প দেয় সরকার। 2024 সালের ডিসেম্বরে শেষ করার কথা থাকলেও 2026 সালের মে পর্যন্ত প্রকল্পের কাজ হয়েছে অর্ধেকেরও কম। আর ইলেকট্রিক্যাল মেকানিক্যালের কাজ হয়েছে মাত্র 20 ভাগ। ভবন নির্মাণের অগ্রগতি না থাকলেও কেনাকাটা শেষ হয়েছে লিফট, এসকেলেটর সহ গুরুত্বপূর্ণ ইলেকট্রিক্যাল সামগ্রী, যা এখন নষ্ট হওয়ার পথে। পাবলিক লাইব্রেরি বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা এখন কংক্রিটের উপর স্টিলের স্ট্রাকচার ভবন নির্মাণ। বাংলাদেশে এ ধরনের ভবন নির্মাণে গণপূর্তের অভিজ্ঞতা না থাকলেও প্রকল্পে নেওয়া হয়েছে এটি। ফলে গত 6 বছরেও শুরু করতে পারেনি ভবনের কাজ। কিন্তু দিন যত গড়াচ্ছে প্রকল্পের মেয়াদ বাড়ছে। 2 দফায় ব্যয় বেড়েছে প্রায় 100 কোটি টাকা। এ বিষয়ে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মাসুদ রানার বক্তব্য জানতে চাইলেও তা পাওয়া যায়নি। পরে প্রধান প্রকৌশলীকে মেসেজ ও ফোন করেও পাওয়া যায়নি। প্রকল্পের নানা অনিয়মের অভিযোগ কিছুটা স্বীকার করলেও অনেক বিষয়েই মুখ খুলতে নারাজ জাতীয় গণগ্রন্থাগারের মহাপরিচালক। আমার কোঅর্ডিনেশনটা হলো মূল, কিন্তু দুঃখজনক সত্য হলো যে পিডি হিসাবে আমি বলতে পারবো যে যেহেতু আমি 80% লক্ষ্যমাত্রা অর্জন করতে পারি না বাই ডিসেম্বর 2025, কাজে আমি এটা অসন্তুষ্ট, প্রচণ্ড রকম অসন্তুষ্ট। এগুলি অব্যক্তই থাকুক, অনেক কারণ আছে, অব্যক্তই থাকুক। আমাদের হয়েছে কি সমস্যা যেটা হচ্ছে হলো আমরা আমাদের ডেডিকেশন নেই। দায়ভারটা নিবেও চলো যারা এই সিদ্ধান্তটা নিচ্ছে তারাই নিবে আমি মনে করি। দফায় দফায় প্রকল্পের মেয়াদ বাড়িয়ে রাষ্ট্রের অর্থ অপচয় করার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল TIV। সময় বেশি লাগছে এবং সে সময়টা যে কত লাগবে সামনে আরও, সেটাও এখন অনিশ্চয়তায় পড়ে গেছে। এটার ফলাফল হিসেবে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এক ধরনের যোগসাজশের ভিতর দিয়ে আপনি যখন
একটা অপরিকল্পনাহীন বা অদূরদর্শী একটা পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছেন, সরকারি তহবিলের আসলে অপব্যয় হচ্ছে। কতটা দুর্নীতির সুযোগ রয়েছে আমার মনে হয় এক্ষেত্রে আমাদের দুর্নীতি দমন কমিশন এটা দেখতে পারে। এছাড়া গণপূর্ত অধিদপ্তর বাজার দরের চেয়ে 3 থেকে 4 গুণ দামে বিভিন্ন আসবাবপত্রের যে দাম নির্ধারণ করেছে তার দুর্নীতিরও অনুসন্ধান চায় টিআইবি। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক নন্দিত স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির 24 বছরে পদার্পণ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়েছে। এসব আয়োজনে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা এবং এনটিভিতে আরও বৈচিত্র্যময় অনুষ্ঠানের প্রত্যাশার কথা জানিয়েছেন দর্শকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নানা আয়োজনের মধ্য দিয়ে মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা এনটিভির বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠানমালার প্রশংসা করেন, পাশাপাশি এনটিভির সাফল্য কামনা করেন। এনটিভির যাত্রা আরো সুন্দর হোক, 2 যুগ নয় যুগ যুগ ধরে তারা এই জনপদের মানুষের জন্য, সর্বোপরি সারা বাংলাদেশের মানুষের জন্য সংবাদের উৎস এবং সঠিক সংবাদের তথ্য যেভাবে তুলে আনছে এটা অব্যাহত থাকুক। রংপুরে কেক কেটে শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এনটিভির 24 বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, কবি সাহিত্যিক, সমাজকর্মী ও সাংবাদিক সহ উপস্থিত ব্যক্তিবর্গ এনটিভির ভূয়সী প্রশংসা করেন। এনটিভি যে ধারা অব্যাহত রেখেছে এটির সামনে আরও গতি পাবে। বিশেষ করে আমাদের উত্তরাঞ্চলের দুঃখ, বঞ্চনা প্রতিবেদনে আরও শানিত করবেন সেটি আমরা আশা করছি। এনটিভির উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করছি এবং বস্তুনিষ্ঠ সংবাদ যেমন প্রতিনিয়ত করে থাকে সেমনি আগামীতেও সুন্দর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে রাজশাহীতে। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এনটিভি সবসময় আমাদের বাংলাদেশের মানুষের কথা বলে, আন্দোলন সংগ্রামের তিনাদের যেই সময় ভূমিকা রাখার কথা ছিল সবই করেছেন। গাজীপুরে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, হামদনাদ প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, এনটিভি নানা প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে দেশের মানুষের কাছে জায়গা করে নিয়েছে। এনটিভি আবার তিনি বাংলাদেশের এই মিডিয়া জগতে শীর্ষে অবস্থান করবে এবং তার সফলতা কামনা করছি। কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এনটিভির 24 বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে কিশোরগঞ্জে। এ সময় স্থানীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম সহ কর্মরত সংবাদকর্মীরা এনটিভির প্রশংসা করেন। ফেনীতে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ সময় কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফেনী 1 আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনী 2 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এনটিভির মাধ্যমে আগামী দিনে সারা বাংলাদেশের মানুষ সত্য এবং নির্ভীক সংবাদ আমরা শুনতে চাই। ব্রাহ্মণবাড়িয়ায় উৎসাহ, উদ্দীপনা আর বর্ণাঢ্য আয়োজনে দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভির 24 বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। এই সময় ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। ফের চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার এই ফ্লাইট এখন থেকে নিয়মিত চলবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। দুপুরে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ম্যানচেস্টার থেকে সরাসরি ফ্লাইটে আসা যাত্রীদের স্বাগত জানান বিমানমন্ত্রী। কখনো লোকসান, কখনো বিমান সংকট দেখিয়ে বন্ধ রাখা হয় সিলেট ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। ফলে ঢাকায় অবতরণের পর বাড়তি ভাড়া ও ভোগান্তি সহ্য করে যাতায়াত করতে হতো সিলেটের বিপুল সংখ্যক প্রবাসীকে। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই ফ্লাইট নিয়মিত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
এ ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।